দফা মেনে নিয়ে পোশাক শ্রমিকদের কাজে যোগদানের আহ্বান শ্রম উপদেষ্টার। ফের বিশৃঙ্খলা হলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। পাহাড়ে অশান্তির পেছনে ভারতের ষড়যন্ত্র আছে বলছে সাধারণ মানুষ। ঘোট পাকাতে পারে জাতিসংঘেও ধারণা বিশ্লেষকদের। আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ধ্বংস করেছে অভিযোগ বিএনপির। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবি। এবং মশা নির্মূলে লোক দেখানো কর্মসূচিতে এলজিআরডি উপদেষ্টার ক্ষোভ। পলিথিনের ব্যবহার বন্ধে নভেম্বরে সাঁড়াশি অভিযান, জানালেন পরিবেশ উপদেষ্টা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুয়া বিনতে তাহের। এবার বিস্তারিত। পোশাক শ্রমিকদের 18 দফা দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ও মালিকপক্ষ। এমন তথ্য জানিয়ে পোশাক শিল্প রক্ষায় বুধবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সচিবালয়ে শ্রমিক ও মালিকদের সঙ্গে বৈঠক শেষে এরপরও কোনো বিশৃঙ্খলা হলে কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। মজুরি বৃদ্ধি, বছর শেষে 10% হারে ইনক্রিমেন্ট প্রদান সহ 18টি দাবিতে প্রায় এক মাস ধরে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। এর জেরে দীর্ঘদিন বন্ধ রয়েছে গাজীপুর, সাভার ও আশুলিয়ার বহু কারখানা। দফায় দফায় বিভিন্ন বৈঠক করেও হয়নি সুরাহা। এতে ভাটা পড়েছে রপ্তানি আয়ে। সংকট কাটাতে মালিক শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র, শিল্প, মৎস্য ও প্রাণী সম্পদ এবং শ্রম উপদেষ্টা। আমরা সবাই চাই যে আমাদের অর্থনীতির ভিত্তিটা মজবুত থাকুক। পরে শ্রম মন্ত্রণালয়ের সচিব এইচএম শফিকুজ্জামান জানান, পোশাক শ্রমিকদের 18 দফা দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সকল পোশাক শিল্প কারখানার শ্রমিকের বিদ্যমান হাজিরা বোনাস হিসেবে অতিরিক্ত 225 টাকা যা আছে তার থেকে অতিরিক্ত 225 টাকা এবং রাতে 8 ঘটিকার পর বিদ্যমান টিফিন বিলের সাথে অতিরিক্ত 10 টাকা এবং বিদ্যমান নাইট বিলের সাথে 10 টাকা বৃদ্ধি করে ন্যূনতম 100 টাকা হতে হবে। সেইভাবে আমরা দুই পক্ষ মিলে একটা সমাধানে তারা এসেছে। পোশাক শিল্পকে বাঁচাতে বুধবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে শ্রম উপদেষ্টা বলেন, এ নিয়ে আর কোনো গন্ডগোল হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের শিল্প যাতে হাতছাড়া না হয় সেজন্য শ্রমিক, মালিক, সরকার সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব এবং শ্রমিকদের প্রতি আহ্বান থাকবে, আপনারা কর্মস্থলে ফিরে যাবেন। 18টা দাবির বিষয়ে মালিক পক্ষ, শ্রমিক পক্ষের আলোচনার ভিত্তিতে একটা সমাধানে পৌঁছানো গিয়েছে। একটি মহল উস্কানি দিয়ে গার্মেন্টস শিল্পকে ধ্বংস করতে চায় বলে অভিযোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের উস্কানির মাধ্যমে এই শিল্পটাকে নষ্ট করার কিন্তু চেষ্টা করা হয়। এটা শুধু দেশে না, বাইরের থেকে। এদিকে শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তার স্বার্থে আশুলিয়া ও গাজীপুরের 65টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে 56টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। শামীউজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। পাহাড় অশান্ত করার পেছনে ভারতের ষড়যন্ত্র আছে বলে মনে করছে সাধারণ মানুষ। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে দিল্লি নতুন খেলায় মেতেছে বলেও মনে করে তারা। এদিকে বিব্রতকর পরিস্থিতি এড়াতে বিষয়টি দ্রুত সমাধানের তাগিদ দিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ভারত সরকার জাতিসংঘ অধিবেশনেও ঘোট পাকাতে পারে। আরও জানাচ্ছেন রেজা খান। সরকার পরিবর্তনের পর হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে পার্বত্য চট্টগ্রাম। পাহাড়ি বাঙালি সংঘর্ষে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। সন্ত্রাসীদের হামলায় মারা গেছেন এক সেনা কর্মকর্তাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে সান্ধ্য আইনও জারি করা হয়। শান্ত পাহাড় হঠাৎ কেন অশান্ত, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। পার্বত্য চট্টগ্রামে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার নেপথ্যে ভারত সরকারের ইন্ধন রয়েছে বলে মনে করেন তারা। মোদির ছায়াতে, ভারতের ছায়াতে কাজটা হচ্ছে। কোন একটা সঙ্গেই জিনিসটা করার চেষ্টা করতেছে। ভারতকে শেখ হাসিনার প্রশ্রয়দাতা উল্লেখ করে তারা জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিতে পারে বলে ধারণা করছেন তারা। যাদের ভারত মাতা ও রাম রামের কাছে যায় ওখানে শিখে এখানে বলে আন্তর্জাতিক চক্রান্ত একটা আছে, ভারতের একটা চক্রান্ত আছে, স্বৈরাচার সরকারের কিছু লোকজন এখনো আছে। তাহলে অবশ্যই তো
কারো না কারো ইন্ধনেই এটা হচ্ছে, দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য। আর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ASM আলী আশরাফ বললেন, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের আলোচনায় উঠে আসতে পারে। জাতিসংঘে বিভিন্ন লেভেলে এগুলো নিয়ে আলোচনা হয়, সেই আলোচনাগুলো মানবাধিকার সম্পর্কিত আলোচনা, সেই আলোচনাগুলো অনেক সময় ইন্ডিজেনাস পিপলস রাইটস সম্পর্কিত আলোচনা হয়। এখন যদি একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আছে, স্বভাবতই সেই সরকার একটু বিব্রত বোধ করতে পারে যদি এটা ঠিকমতো ম্যানেজ করতে না পারে। পাহাড় সহ সারা দেশে মব জাস্টিস বন্ধ করতে না পারলে অন্তর্বর্তী সরকার বিব্রতকর অবস্থায় পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি। মণিপুরের বিদ্রোহীরা সক্রিয় হয়ে ওঠা, বাংলাদেশে পাহাড়িদের পূর্ণ সমস্যা সক্রিয় হয়ে ওঠা, এগুলোর মধ্যে কোনো যোগসংযোগ আছে কিনা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। দেশের প্রধান প্রধান খাতে সংস্কার উদ্যোগে ডক্টর ইউনূসকে সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না জানিয়ে তিনি বলেন, 1.5 বছরের মধ্যে গণতন্ত্রের উত্তরণ হতে হবে। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন জেনারেল ওয়াকারুজ্জামান। তার মতে, সংস্কারের পর গণতন্ত্রের উত্তরণ 1 থেকে 1.5 বছরের মধ্যে করা উচিত। ওয়াকারুজ্জামান বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় কিছুটা ভারসাম্য দরকার। স্বরাষ্ট্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা গেলেই এই বাহিনীকে রাজনীতি থেকে দূরে রাখা সম্ভব। দায়িত্ব পালনকালে ডাকাতের ছুরিকাঘাতে নিহত সেনাবাহিনী লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জনের দাফন সম্পন্ন হয়েছে। আসরের নামাজের পর টাঙ্গাইল শহরের বোয়ালি মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে সমাহিত করা হয়। এদিকে তানজিমের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে মাতম। গতরাতে কক্সবাজারের চকরিয়ায় ডুলা হাজারা ইউনিয়নের মাইজপাড়ায় যৌথ বাহিনীর অভিযানকালে ডাকাত দলের হামলায় গুরুতর আহত হন লেফটেন্যান্ট তানজিম সরওয়ার। পরে কক্সবাজার হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নির্বাচনী রোড ম্যাপ চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এতে জনগণ বুঝতে পারবে দেশ একটি গণতান্ত্রিক পন্থার দিকে এগিয়ে যাচ্ছে। স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ আমলে দেশের অর্থনীতি নড়বড় হয়ে গেছে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। কক্সবাজারে বিএনপির কার্যালয় পরিদর্শন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত রাষ্ট্র সংস্কারের সাথে একটি নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করা। যতদিন পর্যন্ত একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হবে, একটি নির্বাচিত সংসদ প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আমরা গণতন্ত্রের জন্য এই সংগ্রাম চালু রাখতে হবে। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দক্ষিণ কোরিয়া রাষ্ট্রদূত পার্ক ইয়াংকের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলন করেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। আওয়ামী লীগের আমলে দেশের ভঙ্গুর অর্থনীতির চিত্র তুলে ধরা সহ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, ছাত্র জনতার যে বিপ্লব, সেই বিপ্লব নিয়ে আলোচনা হয়েছে, বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তন নিয়ে আলাপ হয়েছে, বিগত 17 বছর যে দুর্নীতিতে এদেশ শুধু ছেয়ে গিয়েছিল তাই নয়, এদেশের ব্যবসা বাণিজ্য যে ক্ষতিগ্রস্ত হচ্ছিল সেগুলো নিয়ে আলাপ হয়েছে। কোরিয়া কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে আসেনি, তারা অর্থনৈতিক সহযোগিতার উদ্দেশ্য নিয়ে এসেছে যাতে করে কোরিয়া এবং বাংলাদেশ উভয় দেশের জনগণ এ থেকে উপকৃত হতে পারে। বিএনপি ক্ষমতায় গেলে দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় থাকবে বলেও জানান আব্দুল মঈন খান। আমরা বাংলাদেশের মানুষের তথা কোরিয়ার মানুষের যে স্বার্থ, সেই স্বার্থ সর্বাগ্রে বিবেচনায় নিয়ে আমরা উভয়ের মধ্যে সৌহার্দ্য বজায় রেখে আমরা উন্নয়নের পথে এগিয়ে যাব। হুমায়ুন কবির, মোহনা সংবাদ। ভ্যাট ও অর্থ পাচার সহ অর্থনৈতিক খাতের সংস্কারে IMF এর কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। কিভাবে ও কোন প্রক্রিয়ায় তারা সহায়তা করবে আগামী অক্টোবরে সংস্থার বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে। সকালে সচিবালয়ে IMF এর 9 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সরকার নিজস্ব রিসোর্স ব্যবহার করে অর্থনৈতিক খাতকে এগিয়ে নিতে চায়, তবে বাংলাদেশের বড় উন্নয়ন সহযোগী সংস্থা IMF এর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সরকার।
আমরা বলেছি যে আমাদের মোটামুটি সমস্যার বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিয়েছি, ব্যাংকিং সেক্টরে বলেন, এনবিএর সেক্টরে আমরা নিয়েছি। এটা সময় কিছু লাগবে, তবে এই ব্যাপারে আমাদের রিসোর্স গ্যাপ কত লাগবে সেইগুলো নিয়ে আলাপ করছি। আলটিমেটলি তারা তাদের নিজস্ব ভিউ পরে অক্টোবর মাসে যখন আমরা ওয়ার্ল্ড ব্যাংক মিটিংয়ে যাবে তখন ওদের সাথে যারা পলিসি মেকার তাদের সাথে আলাপ হবে। ডেঙ্গুর বিস্তার রোধে লোক দেখানো কর্মসূচির বদলে সমস্যার গোড়ায় গিয়ে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। রাজধানীর আরমানিটোলায় ডেঙ্গু বিষয়ক সতর্কতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশ দেন। শারীরিক অবস্থা খারাপ হওয়ার আগেই ডেঙ্গু রোগীকে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান উপদেষ্টা। এমআর আসাদের রিপোর্ট। ডেঙ্গুতে এবার প্রাণহানি নিম্নমুখী থাকলেও রাজধানীতে চলছে এডিস মশার লার্ভা প্রজননের স্থান ধ্বংস ও পরিচ্ছন্নতা অভিযান। আরমানিটোলার বিভিন্ন স্থানে অভিযান পরিদর্শনে যান স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। সমস্যা আমরা সবাই জানি। মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে কোনো ধরনের গাফিলতি চোখে পড়লে কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেন হাসান আরিফ। আমি আপনাদের সকলকে বলছি, আপনাদেরকেও বলছি যে আপনারাও সচেষ্ট থাকবেন, আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন যাতে উপর থেকে নিচ পর্যন্ত খবরটা আমরা নিতে পারি। ডেঙ্গু থেকে বাঁচতে গণমাধ্যমকে ভূমিকা পালনের আহ্বান জানিয়ে জনসচেতনতামূলক প্রচারের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন উপদেষ্টা। যখনই ডেঙ্গু বাড়তে থাকে তখন আমরা লাফালাফি করি, হইচই করি, নানা রকমের কার্যকলাপ দেখাই পাবলিকের কাছে, কিন্তু যদি গোড়ার থেকে আমার পদক্ষেপগুলো নেওয়া থাকে বা আমরা প্রত্যেকেই সচেতন হই তাহলে আশা করি যে এটা ওই ডেঙ্গুর প্রকোপটা, সংক্রামকটা কমবে। রোগীর শারীরিক অবস্থার অবনতি হওয়ার আগেই ডেঙ্গুর চিকিৎসা শুরুর তাগিদ দেন হাসান আরিফ। যে প্রথম দিনে জ্বর হলেই যেন তাকে, বাচ্চাকে বা যেই হোক, তাকে ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসা হয়, ডেঙ্গু ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসা হয়। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে নভেম্বরে কারখানা থেকে কাঁচা বাজার পর্যন্ত অভিযান চলবে বলে জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। রাজধানী টাউন হল কাঁচা বাজার পরিদর্শনে গিয়ে একথা জানান তিনি। এদিকে পলিথিন বন্ধের উদ্যোগকে স্বাগত জানিয়ে সহজলভ্য বিকল্প ব্যাগের ব্যবস্থা নেয়ার তাগিদ ভোক্তা ও ব্যবসায়ীদের। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। কাঁচা বাজার, মাছ, মাংস কিংবা মুদি মনোহরি দোকান, পণ্য পরিবহনে সবখানি ব্যাপক জনপ্রিয় পলিথিন ব্যাগ। তবে পরিবেশের ক্ষতি বিবেচনায় পুনরায় পলিথিন বন্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এ নিয়ে ব্যবসায়ীদের মতামত জানতে মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার পরিদর্শন করেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। পলিথিনের ক্ষতিকর দিক সম্পর্কে ওয়াকিবহাল সাধারণ মানুষ। তারা বলেন, পুরোপুরি বন্ধের আগে বিকল্প ব্যাগ সহজপ্রাপ্য করা উচিত। পলিথিন নিঃসন্দেহে ভালো না, পলিথিনে তো আর ভিজা জিনিস দেওয়া যায় না, কাগজে দেখা যায় নিতে গেলে পড়ে যাবে ছিঁড়া। সরকার আমার যেটা দিবে ওইটা আমার ব্যবহার করতে হবে। বড় বড় প্রতিষ্ঠানের পণ্য যাতে পলিব্যাগে বাজারজাত না হয় সে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান ভোক্তারা। বড় বড় কোম্পানিগুলো যে প্যাকেজিং করে, যেমন ধরেন আটা, ময়দা কিংবা ইত্যাদি আরো অনেক কিছু প্যাকেজিং করে, এগুলোতে তো বেশি ক্ষতি। যেটা শুকনা খাবার ওটা নষ্ট হয়ে যাবে, ভিজা পলি থাকার কারণে তো সুবিধা পাই। সালার ব্যাগে নিলে পানি পড়ে, গাড়িতে নষ্ট হয়ে যায়, এই এক অজুহাত আছে। পাটের কোনো কিছু হালকা জাতীয় যেমন পাটের ব্যাগ বুক হয়, এগুলা ব্যবস্থা করলে ভালো হয়। ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের পর পরিবেশ উপদেষ্টা জানান, 1 নভেম্বর থেকে কাঁচা বাজারগুলোতে পলিথিন ব্যবহার বন্ধে কার্যক্রম শুরু করবে সরকার। 2004 থেকে 6 সাল পর্যন্ত বেশ সফলভাবে পলিথিন প্লাস্টিক ব্যাগের ব্যবহারটা এবং উৎপাদনটা নিয়ন্ত্রণ করা হয়েছিল। 1 অক্টোবর থেকে দেশে বিদ্যমান যে নিষেধাজ্ঞা আছে পলিথিন এবং প্রোপাইলিন ব্যাগের ভিতরে, সেটা আমরা সুপার শপিং মলগুলোতে প্রয়োগ করতে যাচ্ছি। 1 নভেম্বর থেকে আমরা কাঁচা বাজারে প্রয়োগ করতে যাচ্ছি। একই সাথে 1 নভেম্বর থেকে পলিথিন যারা উৎপাদন করেন সেখানেও আমরা জোরে আমাদের অভিযোগগুলো পরিচালনা শুরু করব। পলিথিনের বিকল্প হিসেবে প্রতিটি সুপার শপ বা স্থানীয় বাজারগুলোতে পাট ও কাপড়ের ব্যাগ রাখতে বিক্রেতাদের প্রতি আহ্বান জানান তিনি। বিকল্প হচ্ছে পাট, বিকল্প হচ্ছে কাপড়, বিকল্প হচ্ছে কাগজ। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। সকালে পরিদর্শনকালে তিনি উখিয়ার 4 নম্বর ক্যাম্পে বিশ্ব খাদ্য সংস্থার ভাউচার আউটলেট এবং 5 নম্বর ক্যাম্পে একটি জুট ব্যাগ প্রোডাকশন হাউস ও হোপ ফিল্ড হসপিটাল পরিদর্শন করেন। এ সময় ক্যাম্পে কর্তব্যরত সংস্থাগুলোর সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। পরিদর্শনকালে রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গেও কথা বলেন উপদেষ্টা।
আগামী 3 কর্মদিবসের মধ্যে এক দফা দাবি আদায় না হলে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক ডক্টর শরীফুল ইসলাম। বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর ও কাউন্সিলের দায়িত্বশীল পদসমূহে অধিষ্ঠিত হয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা অব্যাহতভাবে নার্স ও মিডওয়াইফদের তুচ্ছ-তাচ্ছিল্য করে আসছেন। এছাড়া নার্স ও মিডওয়াইফরা প্রায় ওইসব কর্মকর্তার কটাক্ষের শিকার হয়ে থাকেন বলেও অভিযোগ করেন তিনি। আমাদের নার্সিং এ অনেক সংস্কারের প্রয়োজন, কিন্তু সেই সংস্কারগুলো আমরা এতদিন ধরে দেখতে পাচ্ছি না। আমরা কেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা তথ্য থেকে কেন আমরা মুক্তি পেতে চাই? নার্সদের প্রশাসনিক ও শিক্ষাগত কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না, যা নার্সিং ও মিডওয়াইফারি পেশার মান উন্নয়নের অন্যতম অন্তরায়। 4 দিন সাজেকে আটকে থাকার পর আজ নিরাপদে খাগড়াছড়ি পৌঁছেছেন প্রায় 1,500 পর্যটক। সকালে সেনা ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় আটকে পড়া পর্যটকদের গাড়ি বহর সাজেক ছেড়ে যায়। এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে 24 থেকে 26 সেপ্টেম্বর 3 দিন রাঙামাটি পর্যটন জোন সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। দুপুরে নিজ দপ্তরে এক জরুরি সভা শেষে এমন সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন। হবিগঞ্জের বাহুবলে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ওয়াহিদ নামে এক যুবক নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে। সকালে সদর ইউনিয়নের বাবনাকান্তি গ্রামে এ ঘটনা ঘটে। আহত কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। খেলার খবর, ক্রিকেট। টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল খেলায় প্রাথমিক লক্ষ্য বাংলাদেশ নারী দলের। দেশের মাটিতে না হলেও শারজার পিচ কন্ডিশনিং বিষয়টি মাথায় রেখেই নিজেদেরকে প্রস্তুত করার কথা জানিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বিশ্বকাপের আগে আনুষ্ঠানিক ফটো সেশনের পর সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। আর স্কোয়াডে নতুনরা ভালো করবে বলে প্রত্যাশা কোচের। মুদাসির আলীর রিপোর্ট। 3রা অক্টোবর থেকে আরব আমিরাতে শুরু হচ্ছে নবম নারী টি-20 বিশ্বকাপ। দেশ ছাড়ার আগে ফটো সেশনের জন্য মিরপুর হোম অফ ক্রিকেটে জড়ো হন জ্যোতি নাহিদারা। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ ছাড়া বাংলাদেশের বাকি সব খেলা হবে শারজায়। ফটো সেশন শেষে সংবাদ সম্মেলনে কাপ্তান জ্যোতি জানান প্রস্তুতি ও লক্ষ্যের কথা। প্রথমে ম্যাচ উইন করার টার্গেট থাকবে এবং সেকেন্ড হচ্ছে যখন আমরা এই ফ্লোটা পাবো, আমার কাছে মনে হয় আমাদের যে টিম এই ফ্লোতে অবশ্যই সেমিফাইনাল কে না খেলতে চাই, সো আমাদের টার্গেট থাকবে সেভাবেই। ব্যাটিং লাইনের দুর্বলতা নিয়ে বরাবরই সমালোচনা আছে, তবে আশাবাদী টাইগ্রেস কাপ্তান। আমরা আমাদের ন্যাচারাল খেলাটা খেলি, আর যার পটেনশিয়াল অনুযায়ী, তখন আমার কাছে মনে হয় যে ব্যাটাররা এত বেশি স্ট্রাগল করবে না। কোচ হাসান তিলক রত্নেও জানান দলের প্রস্তুতির কথা। অভিষেক হওয়া তাজনিহারকে নিয়ে আশাবাদী তিনি। Yes, except for Shona, we need someone to tongue the ball in middle overs. She has the capability to go after ball. She can easily get 6 boundaries. So that's the reason behind for her selection. She's really good. এদিকে এক সাক্ষাৎকারে নিজের সেরাটা দিয়ে পারফরমেন্স নিয়ে বিতর্কের জবাব দিতে চান ব্যাটসম্যান সোবহানা মুস্তারি। ইন্টারন্যাশনালে বরাবরই তারা যা আশা করে সে অনুযায়ী আমি পারফর্ম করতে পারতেছি না, তো এটা আমার জন্য অনেক টি-20টা অনেক বড় একটা স্টেজ যেখানে আমি আমার নিজেকে শো করতে পারি, তো আমি আমার সর্বোচ্চ ট্রাই করব। রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশ থেকে সরে এবার খেলা হবে আরব আমিরাতের শারজায় এবং দুবাইয়ে। সবকিছু ঠিক থাকলে আগামী 26 তারিখ ঢাকা ছাড়বে বাংলাদেশ নারী দল। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনে কারসাজির মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় ক্রিকেটার সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদা মাকসুদের সভাপতিত্বে কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। BSECর পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
18 দফা মেনে নিয়ে পোশাক শ্রমিকদের কাজে যোগদানের আহ্বান শ্রম উপদেষ্টার। ফের বিশৃঙ্খলা হলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। পাহাড়ে অশান্তির পেছনে ভারতের ষড়যন্ত্র আছে বলছে সাধারণ মানুষ। ঘোট পাকাতে পারে জাতিসংঘেও ধারণা বিশ্লেষকদের। আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ধ্বংস করেছে অভিযোগ বিএনপির। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবি। এবং মশা নির্মূলে লোক দেখানো কর্মসূচিতে এলজেআর উপদেষ্টার ক্ষোভ। পলিথিনের ব্যবহার বন্ধে নভেম্বরের সাঁড়াশি অভিযান, জানালেন পরিবেশ উপদেষ্টা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।